নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং। শ্রীগুরু দীনতারিণং শ্রীচৈতন্যমীশ্বরং তমাদিদেব করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। আমরা আলোচনা করছিলাম কাউন্সিলিং ক্লাসে, কাউন্সিলিং মডিউল 1 নিয়ে। আমার মনে হচ্ছিল আমাদের সপ্তাহে ক্লাস 2টা নিলে ভালো হবে, বৈষ্ণব সদাচার বিষয়টা নিয়ে। ট্রেনের বিষয়ে পর আলোচনা করবো, কারণ বৈষ্ণব সদাচার নিয়ে আলোচনার বিষয় আছে। আর নতুবা 2 দিন একটু টাফ হয়ে গেলে আমরা কিছুদিন বৈষ্ণব সদাচার, কিছুদিন কাউন্সিলিং মডিউলে আলোচনা করতে পারি, তাহলে ভালো হবে না? ওকে, সপ্তাহে একদিনই হোক, কিছুদিন বৈষ্ণব সদাচার, কিছুদিন কাউন্সিলিং এরকম আলোচনা করবো। So I'm sharing my screen. আমরা গতদিন কতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম? 7 নম্বর পর্যন্ত। 7 পর্যন্ত। 8 পর্যন্ত হয়েছিল। না, 8 নম্বর হয়ে গেছে। হোয়াটসঅ্যাপটা অচল হচ্ছে না কেন? মানে প্রবলেমের শেষ নেই। কাউন্সিলিং মডিউল দেখা যায় স্ক্রিন? হ্যালো, 8 নম্বর পড়েন। তো 8 নম্বর হয়েছিল মনে হয়। সরি, 8 নম্বর হয়েছে। পড়েন। নয়, কিভাবে দায়িত্বশীল এবং আনন্দময় হওয়া যায়। দায়িত্বশীল মানে হচ্ছে রেসপন্সিবল হওয়া, দায়িত্বশীল আচরণ। দায়িত্বশীল মানে কিভাবে দায়িত্বশীল? দায়িত্বশীল মানে কিরকম? যেমন কখন কি করতে হবে নিজে থেকে বুঝতে পারা, বলার আগে। ঠিক আছে, কখন কি করতে হবে শুধু বুঝতে পারা বুদ্ধি দিয়ে। যেমন একটা অফিসে 2জন এমপ্লয়ি, তো এমপ্লয়ি ওকে 2জনকে বলা হলো, প্রথম জন এসে বললো আমাকে স্যার বেতন কম দেন, হ্যাঁ ওকে বেশি দেন। তখন মালিক কিছু বললো না, মালিক আরেকদিন ওই যে বেতন কম দেবে ওকে ডাকছে, ডাকার পর বলতেছে বাজারে যাও, বাজারে ওখানে আমাদের একটা অফিস আছে, ওখানে দেখো আমাদের একটা কি
ওখানে পাশে যে বাজারে বাজারে আলু কত টাকা করে বিক্রি করতেছে একটু দেখে দেখে আসো, বড় আলুগুলো কত টাকা দিয়ে বিক্রি করতেছে একটু দেখে আসো, আমাকে জানো, রিপোর্ট করো। তখন সে বাজারে গেল, বাজারে গিয়ে মালিককে এসে রিপোর্ট করতেছে যে বড় আলুগুলো হচ্ছে কেজি সাপোজ 30 টাকা। মালিক গিয়ে ওখানে কি আর কোনো আলু বিক্রি হচ্ছে? বলছে হ্যাঁ, বড় আলুর পাশে কিছু ছোট আলু আছে। ছোট আলুগুলো কত করে? বলছে এটা তো জিজ্ঞেস করিনি। বলছে দাঁড়ান জিজ্ঞেস করে আসছি, ছোট আলুগুলো কত টাকা করে? এবার কি জিজ্ঞেস করছে, ছোট আলুগুলো কত টাকা করে? হচ্ছে এগুলো 25 টাকা করে। বলছে আচ্ছা ঠিক আছে। তো মালিক এসে বলে ছোট আলুগুলো 25 টাকা করে। তো মালিক বলছে কম কত পারবে জিজ্ঞেস করে নাই? ওখানে সেটা তো জিজ্ঞেস করতে বলেছে, আপনি শুধু জিজ্ঞেস করছেন যে কত টাকা, এটা জিজ্ঞেস করার জন্য। দাঁড়ান দাঁড়ান আমি জিজ্ঞেস করে আসি কত টাকা, কম কত টাকা পারবে। এভাবে করে ওর চাপটা শেষ। যাকে বেশি স্যালারি দিয়ে ওকে বলে যে দেখো তো ওখানে আলু বিক্রি করতেছে, আলুগুলো আলুর দাম কেমন একটু দেখে আসো তো, কি অবস্থা, বড় আলুগুলোর দাম কেমন। তখন সে আসার পরে মালিকটাকে জিজ্ঞেস করলো কত বড় আলুগুলোর দাম কত করে। বলছে স্যার বড় আলুগুলোর দাম 30 টাকা বলেছে, আর পাশে আর ছোট আলুও বিক্রি হচ্ছিল, ছোট আলুগুলো 25 টাকা বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম বড় আলুগুলো কম কত দেওয়া যাবে, বলছে 25 টাকা হলে পারবে। আর ছোট আলুগুলো ফিক্স 23 টাকা করে দিতে হবে। তখন মালিক ওই এমপ্লয়িকে ডেকে বলে বুঝতে পেরেছো তোমার আর ওর মধ্যে কি পার্থক্য? তোমাকে একটা জিনিসের জন্য আমাকে 4 বার পাঠাতে হয়েছে, আর ও একবারে সমস্ত তথ্যগুলো নিয়ে চলে আসছে। যদি ওকে আমি বলি নাই সবগুলো তথ্য আনতে, কিন্তু বুদ্ধি দিয়ে বিবেচনা করেছে কি 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 তথ্য মালিক জিজ্ঞেস করতে পারে। এজন্য আমি ওকে স্যালারি বেশি দিই, কারণ তো রেসপন্সিবল, দায়িত্বশীল। ঠিক একইভাবে আমরা যে সেবা করছি, আমরা যে ভক্তি করছি, এখানেও দায়িত্বশীলতার পরিচয়। কারণ কোন একটা ফেস্টিভ্যাল যখন হচ্ছে, আমার কি কি করা উচিত ওখানে, আমাকে সবসময় অথরিটি বলবে না, ঠিক আছে? আমাদের আমাদের যে কাউন্সিলিং টিম আছে সেখানে আমার কি ভূমিকা থাকা উচিত, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় সেবায় কি ভূমিকা থাকা উচিত, এজ এ কাউন্সিলে আমার কি ভূমিকা থাকা উচিত, কাউন্সিলরের সাথে আমার রিলেশন কেমন থাকা উচিত, সেই রিলেশনটা, একটা রিলেশন মেনটেন করার দায়িত্ব শুধুমাত্র কাউন্সিলরের না, কাউন্সিলেরও। তুমি আমার সাথে যত আপন হবে, আমি তোমার সাথে তত আপন হবো। একসময় আমাদের প্রান্তবাবু বলতো হ্যাঁ সংকীর্তন প্রভুর সাথে কিছু শেয়ার করতে পারি না, অমুক সময় কেন তেন, ঠিক না? পরে সে চিন্তা করলো যে না, সে যখন আমার সাথে ক্লোজ হতে শুরু করলো, সে দেখলো যে ও আসলে রিলেশন অনেক মজার আছে। তখন সে আমাকে বিভিন্ন ব্যক্তিগত বিষয়, বিভিন্ন প্রবলেম হলে মেসেজ দিতে দিতে ও দেখতেছে না, আসলে প্রভুর সাথে ক্লোজলি মিশলে প্রভু ক্লোজলি মিশে, আর দূরে থাকলে আমি দূরে। তো সেখানে একটা রেসপন্সিবিলিটি আছে, কাউকে সেবা করতে বললাম, সেটা কিভাবে সম্পন্ন করবে, বুদ্ধি দিয়ে চিন্তা করা। এখন কাউকে আমি একটা কাজ দিলাম, সে কাজটা যদি আমাকে প্রতি মিনিটে মিনিটে ফোন দেয়, তাহলে সে দায়িত্বশীল না। কারণ কাজটার জন্য যদি আমাকে পেন নিতে হয়, তাহলে আমি কাজটা তোমাকে কেন দিলাম? ঠিক আছে, জব দিতে থাকতে হবে, রেসপন্সিবল হওয়া। দেখি এখানে কি বলছে রেসপন্সিবল হওয়া মানে? পড়ো, কে পড়ছিল পড়ো। কিভাবে দায়িত্বশীল ও আনন্দময় হওয়া যায়? রবি কি সর্বদা তার পছন্দ মতো কাজ করতে পারে? যেমন সে সর্বদা সারাদিন ক্রিকেট খেলতে চায় এবং বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। নৈতিক শিক্ষা জীবনে দায়িত্ব সম্পাদনে আনন্দময়, ধৈর্যশীল, উৎসাহী ও দায়িত্বশীল হতে শেখায়। তাহলে কি কি করতে হবে? গান আনন্দময় হতে হবে। ভক্তি করতে হলে আমাদেরকে আনন্দময় হতে হবে, ধৈর্যশীল হতে হবে। একদিনে সবকিছু হবে না, একদিনে সবকিছু আসবেও না, ধৈর্য ধরতে হবে। প্রভু আমি জব করে মজা পাচ্ছি না, প্রভু আনন্দ পাচ্ছি না, একদিনে আপনি আনন্দ পাবেন না। রূপ গোস্বামী বাদ একদিনে রূপ গোস্বামী হয়নি, নরেন্দ্র মোদীও একদিনে নরেন্দ্র মোদী হয়নি। এটার পেছনে বিশাল ধৈর্য ছিল, বিশাল তপস্যা ছিল। সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আর প্রচেষ্টা অবলম্বন করে যেতে হবে। নরেন্দ্র মোদী একসময় প্রধানমন্ত্রী হবে, ওইটা জেনে উনি কোনোদিন রাজনীতি করেন। উনি একসময় হয়তো চিন্তাও করেন কোনোদিন উনি প্রধানমন্ত্রী হবে, উনি একজন কর্মী ছিল। ঠিক একইভাবে আমরা যদি যথাযথ প্রসেস অবলম্বন করি, একসময় ভালো রেজাল্ট আসবে। কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে, ধৈর্যশীল, উৎসাহী থাকতে হবে সবসময়, এনকারেজিং, এনথুজিয়াস্টিক থাকতে হবে সবসময়, মরস থাকলে হবে না। ঠিক আছে, আর কি দায়িত্বশীলতা শেখায়, দায়িত্বশীল করুন। গান্ধী, সক্রেটিস, আইনস্টাইন প্রমুখ ব্যক্তিদের দেখুন। এ সকল ব্যক্তিরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন জীবন যাপন করতেন এবং ইতিহাসের পাতায় মহিমান্বিত হয়েছেন। ইয়েস, দায়িত্বশীল মানে বুঝতে পারা, বুদ্ধি দিয়ে কি করতে হবে, কি করা উচিত, কখন কি করা উচিত, কি বলা উচিত,
কোন একটা কাজ আমাকে করতে গেলে বুদ্ধির সাথে কাজ করতে হবে তিনটা জিনিসকে নিয়ে, হ্যান্ড, হার্ট, কি হার্ট, হ্যান্ড, হার্ট মানে হৃদয়, আর হচ্ছে হেড, তিনটা জিনিসকে মাথায় কাজে লাগাতে হবে কোন একটা সেবা করতে হবে। হাত দিয়ে কাজ করতে হবে, হার্ট, হাত দিয়ে ভাবতে হবে, হৃদয় দিয়ে ভাবতে হবে কি করা যায়, আর হেড দিয়ে বুদ্ধি দিয়ে ভাবতে হবে, বুদ্ধি দিয়ে ভাবতে হবে, হৃদয় দিয়ে ভাবতে হবে, আর হাত দিয়ে করতে হবে। কোন একটা কাজ করতে হলে আমরা করে দিয়ে চলে আসি হাত দিয়ে, ধুম হয়ে করতে হচ্ছে করে দেয়। ঠিক আছে, এক গল্প আছে না, কি রেসপন্সিবল, একটা রাস্তা, ওই রাস্তায় কি চলছে, বৃক্ষরোপণ অভিযান চলছে। তিনজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে, একজন ব্যক্তি গর্ত করে, একজন ব্যক্তি চারা লাগায়, আরেকজন ব্যক্তি কি দেয়, মাটি দেয়। এখন একদিন ওই যে চারা লাগে ও অসুস্থ হয়ে গেছে, ও আসে নাই কাজ করতে। তো প্রথম ব্যক্তি যথারীতি কি করছে, গর্ত করে করে চলে যাচ্ছে। সেকেন্ড ব্যক্তি নাই, চারা লাগাচ্ছে না, থার্ড ব্যক্তি করছে গর্তটা বরফ করে করে চলে যাচ্ছে। একজন ব্যক্তি বলতেছে আপনি কি করতেছেন ভাই, ওতে কেন আমার কাজ আমি করতেছি, আপনার কি কাজ, আমাদের তিনজনের তিনটা কাজ, ওর কাজ হচ্ছে গর্ত করা, আরেকজনও আসেনি, ওর কাজ হচ্ছে চারা লাগানো। ঠিক আছে, আর আমার কাছে হচ্ছে কি দেওয়া, চারা লাগানোর পরে এটা ভর্তি করে দেওয়া। তো ও আসে নাই, আমাদের কাছে আমরা চালিয়ে যাচ্ছি, সমস্যা নেই। ও আসে নাই, ওর কাজটা আসলে ও করবে, করতে পারবে এরকম হইলো, রেসপন্সিবল না, দায়িত্বশীল না। ওর কাজটা ও ঠিকই করছে, কিন্তু ও দেখে ওর আইডিয়া দিক থেকে ওর কাজটা ও ঠিকই করছে, ওর কাজ হচ্ছে মাটি ভরানো, সে মাটি ভরাচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা কি, মাটি ভরানোর। গর্তটা কেন করা হচ্ছে, উদ্দেশ্যটা কি, এবারে সে জানে না। তখন একটা কাজ করতে দিলে করে ফেললাম এরকম না, বুদ্ধি দিয়ে ভাবতে হবে, মেধা দিয়ে ভাবতে হবে, কি করা উচিত, কি করা উচিত ছিল, কিভাবে করতে হবে, উদ্দেশ্য কি, আমি যে কাজটা করছি এটার পিছনে উদ্দেশ্য কি, কি অর্জিত হবে কাজটা করলে। এর জন্য ভিশনারি হতে হবে, কোন একটা কাজ করার আগে 100 বার ভাবতে হবে, আমি এই কাজটা কি কেন করছি, কি জন্য করছি, কি উদ্দেশ্য, এই কাজটা করে কি উদ্দেশ্য হাসিল হবে, কি লাভ হবে, ঠিক না। আজকে একজনকে প্রশ্ন করলাম তোমরা যে এই কাজটা করলে কি লাভ হয়েছে, কোনো লাভ তো এরকম মনে হচ্ছে না। লিডার মিন্স আগে পিছে ভাবতে হবে, দায়িত্বশীল, লিডার মিন্স আগে পিছে ভাবতে হবে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করতে হবে, এবং অন্য কারো গাইডেন্স নিতে হবে, এটা কোনো একটা দায়িত্বশীল। 10, আরেকজন পড়ো, আরেকজন স্বেচ্ছায় পড়ো, গোপীনাথ কিভাবে পড়ো তো, গোপীনাথ। সকলের প্রিয় ভাজন হওয়া যায়? গোপীনাথ আছে, গোপীনাথ গোপীনাথ বাবু আপনি স্পিকার অন করেন, মম গোপীনাথ বাবু স্পিকার অন করেন। গোপীনাথ, গোপীনাথ বাবু স্পিকার অন করেন। হরে কৃষ্ণ প্রভু। কোথায়, প্রভু ঘরে। পড়ো, কিভাবে সকলে প্রিয়ভাজন হওয়া যায়, কিভাবে আমি সবার প্রিয় হতে পারি। যদিও এই জগতে সবার প্রিয় হওয়া সম্ভব নয়, অ্যাকচুয়ালি এই জগতে তুমি আলটিমেটলি সবার প্রিয় হতে পারবে না। একজন বিখ্যাত মনীষী বলছিল যদি আপনি সবার প্রিয় হতে চান তাহলে আইসক্রিম বিক্রি করেন, আইসক্রিম গুলাকে সবাই পছন্দ করে। ডোন্ট বি লিডার, লিডার হবেন না, লিডার হলে সবাই আপনাকে পছন্দ করবে না। লিডার হলে কখনো কাউকে বকা দিতে হবে, কখনো কাউকে কারেকশন দিতে হবে, কিন্তু আইসক্রিম বিক্রেতা হন, সবাই আপনাকে 1 টাকা 1 টাকা 2 টাকা দিয়ে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে আইসক্রিম কিনবে, সবাই আপনাকে ভালোবাসে। পড়েন। কিভাবে সকলের প্রিয়ভাজন হওয়া যায়? তুমি যদি আনন্দময় হও, লোকেরা তোমার সঙ্গ করতে পছন্দ করবে। তুমি যদি Yes, সৎ, আন্তরিক, মানুষ শ্রদ্ধাশীল। কখন তোমার সঙ্গ করবে, যখন তোমার সঙ্গটাকে কেউ এনজয় করবে। তোমার সম্পর্কটা যদি তোমার সম্পর্কটা যদি বোরিং হয়, কাউকে দেখা হলে তুমি কাকে হিট করে করে কথা বলতেছো, অ্যাটাক করে কথা বলছো, পেন দিচ্ছ, অপমান করে কথা বলছো, হ্যাঁ বোল্ড আউট করতেছো খালি,
নিজেকে কিছু ব্যক্তি আছে দেখবা খালি নিজেকে দেখাতে চায়, অন্যদেরকে বোল্ড আউট করে মজা পায়, অন্যদেরকে সবার সামনে হাস্যকর পাত্র বানিয়ে মজা পায়। বেটা এটা কি করছিস বেটা, তো দাঁতগুলো হলুদ কেন, তোর মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কেন? আরে এই অধিকারটা আমাকে কে দিছে মানুষকে পার্সোনাল অ্যাটাক করা? এরকম যদি হয় কারো ব্যক্তিত্ব, তাহলে ব্যক্তিরা ওকে দেখলে দূরে দূরে থাকবে, ওদের বাজি তাই। ঠিক আছে। আর কিছু কিছু সঙ্গ আছে খুব এনজয়েবল, যে ওনার সাথে ঘন্টা পর ঘন্টা থাকতে ইচ্ছা করে, ভালো লাগে, বসে কথা বলতে ইচ্ছা করে। ঠিক আছে। তো তুমি যদি আনন্দময় হও, তোমার সাথে যদি মানুষ বেশি আনন্দ পায়, তাহলে সবাই তোমার সঙ্গ করবে, তুমি সবাই প্রিয় হতে পারবে। দেন তুমি যদি সৎ, আন্তরিক, শ্রদ্ধাশীল এবং অন্যদের প্রতি স্নেহপরায়ণ হও, অন্যরা তোমার বন্ধু হতে চাইবে। তাহলে সৎ মানে কেউ কি? কোনো সৎ মানে কি? তোমাকে কেউ কিছু একটা বললো, তুমি কি করলো? ওর গোপন কথা আরেকজনকে গিয়ে বলে দিয়ে, হ্যাঁ ও এরকম। ঠিক আছে। এরকম এরকম একজন ব্যক্তি আমি দেখলাম, উনাকে একটা একটা ভক্ত কোন একটা প্রবলেম শেয়ার করেছে, সে একটা প্রবলেমের মধ্যে আছে, বিশেষ করে ওকে শেয়ার করেছে। ও এসে আমাকে বলছে, প্রভু উদিতের এমন প্রবলেম হতো আছে। তখন আমি মনে মনে বলছি, ওকে আমাকে এটা তোমাকে এসে বলতে বলছে? ও কি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছে যে উনাকে গিয়ে বলো? ও তোমাকে বিশ্বাস করে বলছে কথা, তুমি আমাকে এসে বলতেছো। এবং শুধু আমাকে না, আমি দেখলাম এই ব্যক্তিটা পারস্পরিক আরো 4-5 জন ব্যক্তিকে এই কথাটা বলে বলে বেড়াচ্ছে। আমি রিসেন্টলি কথা বলছি, আমার খুব খারাপ লেগেছে, আমার খুব খারাপ লেগেছে। হচ্ছে ব্যক্তির থেকে সাবধান থাকতে হবে। ওকে কেউ কিছু বললে ও কথাগুলো দেখি যে পুরো মার্কেট করে ফেলে, সৎ নয়। আর একটা হচ্ছে আন্তরিক। আন্তরিক মানে হচ্ছে কেউ তোমাকে কোনো একটা প্রবলেম কথা বললে তুমি শুনে নিলে, হ্যাঁ ও বলতেছে তোমার, তুমি তোমার কাজে নিয়ে ব্যস্ত। ঠিক আছে। তাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, আন্তরিক নয়। কারো প্রবলেম নিয়ে তুমি এমপ্যাথিক নও, আন্তরিক না, আন্তরিক না, শ্রদ্ধাশীল। আমাদের সবার প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে। ঠিক আছে। অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হবে। কেউ একটা মতামত দিলে শ্রদ্ধা ভাবে নিতে হবে, হ্যাঁ তুমি এটা ঠিক বলছো, জিনিসটা এভাবে করা যেত, রাইট রাইট, ইয়েস, হ্যাঁ এভাবে ভাবা যায়। শ্রদ্ধাশীল, স্নেহপরায়ণ, ছোটদের প্রতি স্নেহপরায়ণ, ছোটদেরকে আদর দিতে হবে, ভালোবাসা দিতে হবে, স্নেহ করতে হবে। আর তখন সবাই তোমার বন্ধু হতে চাইবে, তোমার অনেক বন্ধু, সবাই তোমাকে পছন্দ করবে। তারপর কেউ কোনো প্রতারক বা উদ্ধত ব্যক্তিকে পছন্দ করে না। প্রতারক ব্যক্তি নৈতিক মানে শিক্ষা কথায় আর কাজে কোনো মিল নেই। তো আমি আপনাকে এটা করে দিব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, তোমাকে অনেক কিছু বলে, কাজের টাইমে কথা পাওয়া যায় না। প্রতারক সকালে এক কথা, বিকেলে আরেক কথা, মিথ্যা কথা বলে সবসময়, উল্টে যায়, কোনো কিছু বলে বিপদে ফেলে দেয়। প্রতারক টাকা নিয়ে দেয় না। উদ্ধত ব্যক্তি মানে কি? এই ভালো এই খারাপ, ধুম করে লেগে গেছে, মানে উদ্ধত ব্যক্তি। উদ্ধত মানে রেগে গেছে, এটা অনেক সময় অনেকে রেগে যেতে পারে, কিন্তু অহংকারী না। উদ্ধত মানে হচ্ছে অহংকারী ব্যক্তি, হ্যাঁ মানে একদম অসহনশীল, এদেরকে কেউ পছন্দ করে না। দেন নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা তোমাকে কোনরূপ কষ্ট ছাড়াই এই সকল গুণাবলী অর্জনে সহায়তা করে। আমরা যদি নৈতিক শিক্ষা অর্জন করি, দেখবে সামনে যে চ্যাপ্টার গুলো আছে, ভদ্রতা, সরলতা, সততা, কর্মে প্রেম, এখানে চ্যাপ্টার গুলো আছে, এগুলো যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে আমাদের মধ্যে এই গুণগুলো অটোমেটিকলি বৃদ্ধি পাবে। আমরা বুঝতে পারবো কখন কার সাথে কিভাবে ডিল করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কিভাবে স্নেহ করতে হবে, কারো কারো মতামতের প্রতি কিভাবে শ্রদ্ধা পরিণত হবে, কিভাবে আমরা প্রতারক না হয়ে থাকতে পারবো, কিভাবে আন্তরিক হতে পারবো, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। দেন যে নৈতিক জীবন যাপন করে অসততা, স্বার্থসিদ্ধি অথবা প্রতারণপূর্ণ জীবন যাপন করো না, এই বিশ্বে তার করে ভয়ের না হবে, কিছু এটা নেই। এটাকে ভুলেছে, করে না, করে না, এই বিশ্বে তার তুমি ভয়ের কিছু নেই। নেই। যে ব্যক্তি প্রতারক নয়, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি রাইট ওয়েতে চলে, এই জগতে তার ভয়ের তো কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই। তারপর তুমি যখন কারো সম্মুখে মধুর ভাষ্য বলো কিন্তু পশ্চাতে তার কুৎসা রটনা করো, ইয়েস ইয়েস ইয়েস, তখন তোমার এই জিনিসটা হচ্ছে কুটিলতা। কি প্রভু, আপনি যা ভালো ক্লাস দিয়েছেন না প্রভু, সেরকম প্রভু আপনার ক্লাস শুনলে প্রভু, আহ মানে আমার এত ভালো লাগে। আমি সামনাসামনি বলতেছি, পিছনে যাবে দূর বেটা, এটা বলছে হয় নাই, এটা বলছে হয় নাই, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। অনেকে শুধু মিথ্যা প্রশংসা করে,
প্রভু আপনি না হলে প্রভু, প্রভু আপনি আছেন বিদায় আমি ভক্তি জীবনে ঠিক আছি যে প্রভু আপনি বাইরে কি হচ্ছে উনার কারণে আমি ভক্ত হয়েছি নাকি? হ্যাঁ, কিছুদিন আগে একদিন আমাকে ফোন করে বলছে প্রভু প্লিজ আপনি এই জায়গাটায় আসেন না প্রভু, হ্যাঁ আমরা আমরা ইয়াতে ভুগছি, একলা বোধ করছি। ফোনটা কাটার পর বলতেছে হ্যাঁ কিসের একলা, আমরা আমরা আছি না, আমরা কি কম নাকি উনার থেকে? এই নিউজটা আমাকে যখন একজন দিল আমি বললাম যে আরে বাপরে কপট, আমাকে ফোন করে বলছে আপনি ছাড়া আমরা আমরা অসহায়। ফোনটা কাটার পর বলতেছে আরে উনি না হলে কি সমস্যা, উনি না আসলে এত তাল মারার কি আছে, আমরা কি কোনো অংশে কম নাকি? এটা কি সরল আচরণ না কপট আচরণ? হ্যাঁ রুদ্র, সপট আচরণ রবীন্দ্রনাথ, সরল আচরণ না কপট আচরণ? কপট আচরণ প্রভু। সরল আচরণ হচ্ছে তুমি যা ফিল করে সেটা বলা এবং সেটা সুন্দরভাবে বলা। তুমি যদি কারো কারো কিছু তোমার যদি পছন্দ না হয় সেটা সুন্দরভাবে বলো প্রভু আপনার এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে, একটু দিয়ে দিও, কষ্ট পেয়েছি, হেসে হেসে বলে দেবো, ঠিক আছে? আর সামনে সামনে জয় জয় জয়, পিছনে মর মর মর, এরকম বলে এটা কি কপটতা? তারপর তখন তোমার বিবেক তোমাকে কষ্ট দেবে। আসলে এই ধরনের ব্যক্তিরা কিন্তু মাইন্ডে এই সমস্ত কার্যগুলো যারা করে ওরা কিন্তু মানসিক দিক থেকে তেমন একটা সুখী থাকে না। যদিও মনে হয় ওরা অনেক সুখী আছে কিন্তু মানসিক দিক থেকে ওরা সবসময় চঞ্চল, অসুখী, ডিসস্যাটিসফাইড, সবসময় ডিসস্যাটিসফাইড ওরা। দেন কিন্তু যে সৎ ও সম্মানজনক আচরণের শুদ্ধ গুণাবলী দ্বারা জীবনযাপন করে সে কখনো কপট আচরণ করবে না। হ্যাঁ, যে ব্যক্তি সৎ সে কখনো কপট আচরণ করবে না। তাহলে এগুলো পড়ার মাধ্যমে আমরা কি শিক্ষা নিচ্ছি? সবার উদ্দেশ্যে বলছি, এগুলো পড়ার মাধ্যমে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা কখনো এ ধরনের কপট ব্যক্তি হব না, কাউকে সামনে এক কথা বলবো পিছনে এক কথা বলবো, কেউ আমাকে গোপন কিছু শেয়ার করলে সেটা আমি পুরো মার্কেট করে বেড়াবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কারোর প্রতি আন্তরিক হব না, এরকম যেন আমরা না হই। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল হবো, আমরা স্নেহপরায়ণ হবো, আমাদের সংকটে যেন মানুষ উপভোগ করে, আমাদের ব্যক্তিত্ব যাতে উন্নত হয়। বুঝা গেল? বৈষ্ণবতাই সরলতাই বৈষ্ণবতা, সরলতাই বৈষ্ণবতা, আমরা যারা সরল বৈষ্ণব হই, কপট নয়। কি লাভ হবে কপটতা করে? নিজের মেন্টাল পিসটা নষ্ট হবে। কাউকে ফেলে দাও, কাউকে ছাঁটে ফেলো, বিশ্রী বিষয়। কারো অহংকার, কারো কারো অধিকারকে খর্ব করো, ঠিক আছে? কাউকে বঞ্চিত করো, এগুলো জীবনে সুখ বয়ে আনো না। দেন সেজন্য মনের মাঝে শান্তি বিরাজ করার পাশাপাশি সে সবার প্রিয়ভাজন হবে। যুধিষ্ঠির মহারাজের মতো তার কোনো শত্রু থাকবে না, সে হবে অজাতশত্রু। যুধিষ্ঠির মহারাজের কি কোনো শত্রু ছিল না? অনেক শত্রু ছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কাউকে শত্রু মনে করতেন না, এটা ছিল তার বেস্ট কোয়ালিটি। এই জন্য তিনি সবসময় মানসিক শান্তিতে ভুগতেন। এখন দেখুন মন নিয়ন্ত্রণের ব্যবহারিক টিপস, কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? কি বলছে প্রথমে, আরেকজন পড়ুন। সবকিছুতে বাপ্পা প্রভু। মন নিয়ন্ত্রণের সবকিছুতে ভগবানের ইন্ধন দর্শন করুন। এটা খুব ইম্পর্টেন্ট। সবকিছুতে ভগবানের ইন্ধন, ভগবানের হাতকে দর্শন করুন, যে আমার সাথে যা কিছু হচ্ছে এটা তো ভগবানের একটা প্ল্যানিং তো আছেই। ভগবান যা করে ভালোর জন্যই করে। আমার সাথে যা কিছু হচ্ছে ভগবানের কি, ভগবান আমার জন্য, আমি ভগবানের সন্তান, ভগবান আমার জন্য খারাপ কিছু করবে না। তো যে ব্যক্তি ভালো ভক্ত সেই ব্যক্তি অনেক প্রতিকূল পরিস্থিতিতেও সুযোগ দর্শন করবে, সুযোগ। যেমন একসময় বিদুর বিদুর ছিল কার, হস্তিনাপুরের মন্ত্রী, তাকে অনেক অপমান করে দুর্যোধন বের করে দিয়েছিল, দাসীপুত্র বলে, দাসীপুত্র বেরো। কিন্তু তিনি সেটা মাইন্ড করেনি, তিনি সেখানে কি করেছিলেন, তিনি বলছেন ও এটা একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? একসময় ছিল প্রভুপাদ, তার সমস্ত সম্পদগুলো কি হয়ে গেছে, হারিয়ে ফেলেছে তিনি, একদম সব শেষ। সেও কি চিন্তা করেছে, মানে তার হৃদয় ভেঙে যায়নি। তিনি বলছেন ও নিশ্চয়ই এখানে ভগবানের কোনো উন্নত প্ল্যানিং আছে, ঠিক আছে? নিশ্চয়ই ভগবান আমার জন্য ভালো কিছু চিন্তা করছেন, এই জন্য এই ধরনের একটা পরিবর্তন আমার লাইফে করছে, আমি একটু অপেক্ষা করি। সবকিছুর পিছনে ভগবানের ইন্ধন দর্শন করবো, মানে সবকিছুর পিছনে ভগবানের বিশাল প্ল্যানিং রয়েছে। আই এম দ্য প্ল্যানার, লর্ড ইজ দ্য মাস্টার প্ল্যানার। এই জন্য ভগবানের প্রতি আমাদের কি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, অবশ্যই রক্ষী কৃষ্ণ বিশ্বাসে পালন। আমি ভগবানের সন্তান, কি হবে?
তাই না? এভাবে বিশ্বাস রাখতে হবে। নিজ হ্যাঁ, কার্যে তারপর মনোনিবেশ করুন। নিজ কার্যে মনোনিবেশ আপনি করুন। অনেক কিছু হবে জগতে, অনেক কিছু ঘটে যাবে, কিন্তু নিজের কার্যে ফোকাস থাকেন, নিজের কার্যে ফোকাস থাকেন। কিরকম ফোকাস করুন? আপনি কি সব বিষয়ে স্বনিয়োজিত পরামর্শদাতা? আপনি কি সব বিষয়ে স্বনিয়োজিত আপনি কি পরামর্শদাতা? কিছু ব্যক্তি আছে দেখবেন, একটা একটা, আপনি কি সব বিষয়ে স্বনিয়োজিত পরামর্শদাতা? কিছু ব্যক্তি আছে দেখবেন, দুজন ব্যক্তি কথা বলছে না, ও ঢুকে যাবে তৃতীয় ব্যক্তি হিসেবে। ও কি ওকে কেউ জিজ্ঞেস করে না, নিজে নিজে অ্যাডভাইস দিবে। এটা বিয়ে করলে ভালো হবে। একজন ব্যক্তি বলছে আমার মাথা ব্যথা করতেছে, আরেকজন ব্যক্তি বলতেছে ও কত বুড়ো এসে ও মাথা ব্যথা করছে, ধরেন আবার নাপা খান, নাপা খান আপনি, ও প্যারাসিটামল খান, এই খান, ওকে কেউ জিজ্ঞেস করে না। সবার মধ্যখানে ঢুকে যাবে, নাকটাকে ঢুকিয়ে দিবে, হাত বাম হাতটাকে ঢুকিয়ে দিবে। এরকম হলে আপনি সবার অপ্রয়োজন মানে অপ্রিয় বস্তুতে পরিণত হবেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে কেউ পরামর্শ চাই না, আপনার পরামর্শ দেওয়ার দরকার নাই। তো নিজের কাজ নিজে করেন। আপনার আশেপাশে অনেক অনেক কিছু বলবে, শুধু শুধু নিজে ওখানে গিয়ে কথা বলে নিজের ওয়েটটা কমাবেন না, এতে করে নিজের ওজনটা কমে যায়। যখনই কেউ আপনাকে হেল্প করবে তখন হেল্প করবে। এরকমটা যেতে যেতে অনেকের কি ঠিক নয়। তারপর যেমন অর্জুন, এটা আপনি এটা কি গীতায় গীতায় খুব সুন্দর দেখা যায়। দেখেন, যতক্ষণ পর্যন্ত অর্জুন কৃষ্ণের কাছে সারেন্ডার হয়নি, কৃষ্ণ একটা উপদেশও দেয়নি অর্জুনকে। স্বয়ং ভগবান একটা উপদেশও দেয়নি। যখন বলছেন শিষ্যস্তাম সাথী মানতাম তপন, আমি সর্বদা আপনার শিষ্য, তখন ভগবান বলছেন এবার আমি তোমাকে উপদেশ দিচ্ছি, শুনো এবার। তাই ঠিক শুধু শুধু স্বনিয়োজিত পরামর্শদাতা হতে যাবেন না। আপনাকে কেউ চাকরি দেয়নি মানুষের প্রবলেম সলভ করার জন্য। তারপর আপনি কি সকল বিষয়ে অপ্রয়োজনীয় উপদেশ প্রদান করেন? ওই যে যেটা আপনি বললাম, কি আপনি কি আপনার উপদেশ গ্রহণের জন্য অন্যদের জোরাজুরি করেন? আবার জোরাজুরিও করে। মানে ওকে তো আপনি কেউ বলে না কি উপদেশটা দিবে, আবার উপদেশটা না মানলেও ও কি করে মাইন্ড করে, কি ভাই আপনাকে বলছিলেন নাভা খাইতে, আরে নাভা খান ভাই, আ করা নাভা খা, এই ধরনের একটা অবস্থা। আমি উপদেশ তোকে দিছি কেন, তোকে খাইতে পার নাভা খা, খালি না কেন? আমি আপনাকে ভাই একটা কথা বললাম, এটা আপনি হ্যাঁ আমি আপনাকে একটা কথা বললাম, এটা আপনি শুনলেন না ভাই, এই পেন দিবে। এটা ব্যক্তি মানুষ পছন্দ করে না, দূরে দূরে থাকে মানুষ। তারপর সহায়তা এবং অন্যের বিষয়ে নাক গলানোর মধ্যে দিয়ে একটি সরু রেখা রয়েছে। সরু রেখা রয়েছে মানে কি বোঝাতে চাচ্ছে জানো? মানে এই দুটা জিনিসের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে, সূক্ষ্ম পার্থক্য আছে, মানুষ এটা বুঝতে পারে। সহায়তা করা এবং অন্য বিষয়ে নাক গলানোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা যায় না। আমি কি অন্য বিষয়ে নাক গলাচ্ছি না সহায়তা করতেছি, আমার মনোভাবটাকে এটা বুঝতে হবে। সহায়তা আমি তখনই করবো যখন কেউ আমার কাছ থেকে সাহায্য চাচ্ছে। কেউ যদি আমার কাছ থেকে সাহায্য না চায়, ওখানে গিয়ে অযাচিত ভাবে কথা বলা মানে হচ্ছে নাক গলানো। কেউ পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলছে, আমি ওখানে ঢুকে গেলাম। দুজন ব্যক্তি কথা বলছে, আমি তিনজন ব্যক্তি ঢুকে গেলাম, না আমাকে কেউ ডাকে নাই তো। কোথায় এক জায়গায় মিটিং হচ্ছে, হ্যাঁ, মিটিং এ গিয়ে একজন ব্যক্তি বসে গেল, কিরে ভাই আপনাকে তো আমরা মিটিং এ ডাকিনি। না ভাই আমিও তো আপনাদের মেম্বার, ভাই আমাকে মিটিং এ কথা বলতে হবে। হ্যাঁ, এরকম আছে কিছুদিন আগে একজন ব্যক্তি এরকম শুনলাম, পেইনফুল ব্যক্তি। তারপর কাউকে বা কোনো কিছুকে নিন্দা করবেন না। ইয়েস, আমরা যেন কারো ব্যাপারে কটু বাক্য নিন্দা না করি, চেষ্টা এড়িয়ে চলতে হবে। কারো পিছনে যেন কথা না বলি, চেষ্টা করতে হবে। অনেক সময় চলে আসে, বাট চেষ্টা করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। আমরা যেন কারো বিষয়ে নিন্দা না করি, কারো পিছনে চুপ থাকা ভালো, নিজের ওয়েটটা লস হবে না হলে। তারপর ভগবান আপনাকে অন্যদের বিচার করার কর্তৃত্ব অর্পণ করেনি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না, সোসাইটির অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি, বাইরে এটা এরকম করলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো। আমাদের বউ একটা কথা বলতেন, ইফ ইউ আর নট এনিওয়ান দেন ডোন্ট কমেন্ট, ইফ ইফ ইউ আর নট এনিওয়ান দেন ডোন্ট, তুমি যদি কোনো একটা জায়গায় কিছু না হও, তাহলে ওই জায়গায় কোনো বিষয়ে কমেন্ট করতে যাবে না। যেন আমি একসময় ছোট কুমারে নিয়ে অনেক কথা বলতাম, আর আমি একবার বলেছিলাম বউ দেখেন, আমি এখনো ছোট কুমিরাতে রেসপন্সিবল একজন ব্যক্তি, যেহেতু আমি এখানে জন্য কালেকশন করছি, আমি এখানে কোর কমিটিতে আছি, এই জন্য আমি এখানে জন্য কথা বলবো। আমি যেদিন থেকে জেনে যাবো যে আমি ছোট কুমিরের কাগজে কলমে ছোট কুমিরের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, সেদিন থেকে আমি ছোট কুমিরের জন্য একটা বাক্য ব্যবহার করবো, গ্যারান্টিড। এবং সেটা আমি অলরেডি করছি। ছোট কুমিরিতে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি তাদের কাছে কোনো আপডেট নিই না। আমাকে ফোন করে ওখানে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমি কখনো জিজ্ঞেস করি না। কারণ আমি জানি আমি এখন ওখানে কোনো কিছু সংযুক্ত নই। সো ইফ ইউ আর নট এনিওয়ান দেন ডোন্ট কমেন্ট, দরকার নেই করে কমেন্ট করে কি লাভ হবে। এবং ওরা আমাকে অনেক বলছে আপনি আসেন আমার জন্য, আমি যাবো না, কারণ আই এম নট এনিওয়ান নাও দেয়ার।
যাওয়ার কোনো মানে হয় না। তো বলছে আপনি অনেক জায়গায় যাচ্ছেন না, আপনি বলকালে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, অনেক সেন্টারে গিয়ে আপনি পাচ্ছেন। ইয়াস, ওই সেন্টারগুলোর পিছনে আমি কোনো সময় দিই নাই। সুতরাং ওখানে যদি কোনো অগোছালো থাকে, তাহলে এই জন্য আমি একটা সেন্টারে গিয়ে ক্লাস দিলাম, কিসের গল্প গেল, যথেষ্ট আমার অগোছালো লেগেছে ওখানে, এত বেশি ডিসিপ্লিন না। কিন্তু আমি ওটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, বা ওখানে পরিবেশটা আমার খারাপ লাগে নাই। অগোছালো থাকলে খারাপ লাগে না কেন? কারণ ওখানে কোনো কিছু আমার হাতে গড়া না, যা আছে ওইটা আমি এখানে আসছি ক্লাস দিতে, গেস্ট হিসেবে আসছি, গেস্ট হিসেবে চলে যাবো। কিন্তু যখন কোনো একটা বিষয় আমি নিজের হাতে কি করেছি, ক্রিয়েট করেছি, সেখানে আমি আবার গেস্ট হিসেবে যাবো, সেখানে কোনো ব্যত্যয় দেখলে আমার কথা বলতে ইচ্ছা করবে, বলবে কিনা, হবে কিনা? কারণ আমি এটা সবকিছু সম্বন্ধে অবগত, অন্যদের সবকিছু সম্বন্ধে অবগত। আমার ওখানে একটা কমেন্ট করতে ইচ্ছা করবে, বাট আই এম নট এনিওয়ান। আমি যখন কমেন্ট করবো তখন ওখানে কর্তা ব্যক্তিদের খারাপ লাগবে, কিরে ভাই উনাকে গেস্ট হিসেবে শুনে কথা কেন বলবে? এই জন্য আই এম ইন দ্য সেফ পজিশন, বিকজ আই এম নট এনিওয়ান, আই ক্যানট কমেন্ট। এই জন্য আমি আগে থেকে নিজে নিজে সেফ পজিশনে চলে আসছি। বোঝা যাচ্ছে? আমাদেরকে ব্যক্তিত্বগুলো উন্নয়ন করতে হবে। দেন এই জগতে কোনো কিছুতে আপনার অভিনিবেশ প্রয়োজন, সবকিছু দেখাশোনা করার জন্য কৃষ্ণ রয়েছেন। ইয়েস, সবকিছুতে আমাকে কথা বলতে হবে এরকমটা না। জগতের সমস্ত প্রবলেম নিয়ে আমাকে কথা বলতে হবে। আসি না কেন দেশে আসে না, তারাই জিয়া কেন মানবতাকে মানবতা বলছে, ঠিক আছে, ওই যে সিটি কর্পোরেশনের মেয়র করে মশা মারার জন্য ফ্লোরিডা যেতে যাচ্ছে, সবকিছু নিয়ে আমার কথা বলার দরকার নাই তো রে ভাই। আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি, না আমি আমেরিকার প্রেসিডেন্ট। তাদের ব্যাপারে জানাদের খবর নেওয়ার কি দরকার আমার? ঠিক না? ঠিক মন্দিরে, সোসাইটিতে, স্কুলে অনেক কিছু হবে, সব বিষয় নিয়ে তো আমার কথা বলার দরকার নাই। আমার কিছু ডাকে না, এর জন্য চাকরি চাকরি দেয় না আমাকে। আমার যতটুকু দরকার, আমার যতটুকু দেওয়ার দরকার আমি পাচ্ছি কিনা, এনাফ। আমার ভক্তি করার জন্য যতটুকু দরকার আমি পাচ্ছি কিনা, ওগুলি দেখার জন্য কর্তা ব্যক্তিরা আছে, অনেক বিশাল বিশাল মহারাজরা আছে, অনেক বিশাল বিশাল পোস্টের ব্যক্তিরা আছে, সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য। ওগুলোর জন্য আমার তো কোনো কি নেই, তো এগুলো নিয়ে কথা না বলে সময় নষ্ট করার দরকার নেই। দেন প্রকৃতপক্ষে তিনি অর্থাৎ কৃষ্ণ আপনারও দেখাশোনা করেন, এটি বলবেন না। হ্যাঁ, প্রকৃতপক্ষে কৃষ্ণ আপনারও দেখাশোনা করেন, এটা মনে রাখবেন, এটা ভুলবেন না। তারপর ভগবান অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিকাল দর্শন করেন। বেদহম হুম সমতিতানি, মানুষ হুম অতীত এবং ভবিষ্যৎ হতে পৃথক রূপে বর্তমানকে দর্শন করে। ইয়েস। তো ভগবান পৃথিবীতে যা কিছু হচ্ছে, ভগবানের কনসেন্টে হচ্ছে, কারণ ভগবান অতীতও জানে, ভবিষ্যতে কি হবে সেটাও জানে, বর্তমানটাও জানে। কিন্তু আমরা অতীতটাও অনেক সময় অ্যানালাইজ করি না, ভবিষ্যতে কি হবে তো জানিই না, বর্তমানটাকে নিয়ে বেশি কাটাকাটি করি, তখন প্রবলেমটা হয়ে যায়। আর আমরা দেখি আমাদের অ্যাঙ্গেল থেকে, আমরা যে কোনো প্রবলেমকে দেখি আমাদের অ্যাঙ্গেল থেকে, কিন্তু ভগবান দেখেন উপর থেকে, উপর থেকে যে কোনো জিনিসকে খুব ক্লিয়ার দেখা যায়। কিরকম আমি উদাহরণ দিই, যেন আপনি একটা ক্লাসরুমে বসে আছেন, আপনি ক্লাসরুমে একটা বেঞ্চে বসে আছেন, কোনার একটা বেঞ্চে, সুতরাং আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখছেন, সে অ্যাঙ্গেল থেকে অনেক জিনিস ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু কেউ যদি ক্লাসরুমটাকে উপর থেকে দেখে ড্রোনের মাধ্যমে, তখন সে প্রত্যেকটা জিনিসকে একদম স্পেসিফিক দেখতে পাবে কিনা। ঠিক ভগবানের বিউটি হচ্ছে এরকম, ভগবান পুরো উপর থেকে ওভারলুক করছে, কিন্তু আপনি দেখছেন আপনার পজিশন থেকে, আপনার অ্যাঙ্গেল থেকে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। দেন মানুষ যখন বৈসাদৃশ্য দর্শন, ভগবান সাদৃশ্য দর্শন করেন। ইয়েস, আমরা যখন অনেক বেশি প্রবলেম গুলো দেখি, এখানে ঠিক নাই, এখানে ঠিক নাই, এখানে ঠিক নাই, ভগবান ওগুলো দেখেন, বহু উন্নত ব্যক্তিরা ওটা দেখেন, উন্নত ব্যক্তিরা দেখে কোথায় কোথায় ভালোটা দেখে, খারাপটাকে দেখেন। ঠিক আছে, ভগবান হচ্ছেন সারগ্রাহী, উনি শুধু ভালোটাকে দর্শন করেন, খারাপটাকে কম দর্শন করেন। আর আমরা ভালোটাকে দেখি না, শুধু খারাপ গুলাকে দেখি। এরপর খুব ভগবানের সুন্দর পয়েন্ট, সময় আরেকজন পড়ুন। অপ- কেউ হাত তুলছে মনে হচ্ছে। তো আমি হ্যাঁ, আনন্দ। তো হৃদয় বাবু মেবি ওনাকে হেডফোন লাগাতে বললে ভালো হবে মেবি। Okay. তারপর হরে কৃষ্ণ, সেই হৃদয় প্রভু হেডফোন ইউজ করেন। আমি অলরেডি মেসেজে বলছিলাম, এটা কেউ সিন করেনি। আরেকজন পড়েন। হ্যাঁ, হরে কৃষ্ণ।
অপমানের সময় চক্ষু রুদ্ধ করুন। অপমানের সময় চক্ষু রুদ্ধ করুন। যখন আপনাকে কেউ অপমান করছে তখন চোখটাকে বন্ধ রাখেন, বন্ধ করে সহ্য করেন। কিভাবে? আপনি অন্যদের বলতে পারেন অন্যরা আপনাকে কোনো রূপ কারণ ছাড়াই অপমান করে। হ্যাঁ, এমন হতে পারে যে আপনাকে কোনরূপ কারণ ছাড়া কেউ আপনাকে অপমান করছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? নেক্সট। অন্যদেরকে তাদের মতো ভাবতে দিন, তাদের মতো বলতে দিন। সকল পরিস্থিতিতে সকলের প্রতি বিনীত হন, তাহলে আপনি একটা জিনিস শুদ্ধ দেখেন, হয়ে উঠবেন। এখানে কি হচ্ছে, অন্যদেরকে তাদের মতো ভাবতে দিন, তাদের মতো বলতে দিন। দেখেন, জগতে সবার কাছে আপনি নিজেকে ক্লিয়ার করতে পারবেন না ভাই, পারবেন? যদি 20 কোটি মানুষ হবে, 20 কোটি মানুষের কাছে গিয়ে ভাই আমি এরকম, আমি এরকম, আমি এরকম, আমি এরকম, ভাই আমি এরকম না, আমি এরকম, ক্লিয়ার করতে পারবেন? পারবেন? সম্ভব না। সোসাইটি সবার কাছে আপনি নিজেকে এক্সপ্লেন করতে পারবেন না। সো যখন আপনি অপমানিত হচ্ছেন, তাদেরকে তাদের মতো ভাবতে দিন, আপনি টলারেট করেন, ঠিক আছে? এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, এই জন্য বলতেছি। আমি নিজেও চিন্তা করেছি, আমার কাউকে ক্লিয়ার করা তো আমার দায়িত্ব হয়ে যায়নি। সবার কাছে গিয়ে গিয়ে নিজেকে ক্লিয়ার করতে হবে, এসে দায়িত্ব তো আমি নিয়ে নেই ভাই, সে চাকরিও নিই, ঠিক আছে? এত দম আমার মধ্যে নাই। লেট দেম থিঙ্ক হোয়াট দে ওয়ান্ট, ঠিক আছে? আমি কি সেটা আমি জানি। লেট দেম থিঙ্ক। ওই চাকরি আমি নিই নাই, সবার কাছে গিয়ে গিয়ে বুঝাবো ভাই আমি এরকম, আমি এরকম, ভাই আমি এরকম, আমার সাথে এরকম আছে, দরকার নাই। যা বাবা ভাবো, সময় কথা বল দেন। একজন জাগতিক ব্রাহ্মণ অবন্তী তার না, পরিবার, পরলাইন করেন। সমাজ ও সকল পরিস্থিতিতে আহ, সকল পরিস্থিতিতে সকলের প্রতি বিনীত হন, তাহলে আপনি শুদ্ধ হয়ে উঠবেন। ইয়েস। একজন একজন জাগতিক ব্রাহ্মণ অবন্তী তার পরিবার, সমাজ এবং সন্তানদের দ্বারা অপমানিত হয়ে মহান সাধকে পরিণত হয়েছিলেন। ইয়েস, অনেক সময় অপমানটা আমাদের জন্য একটা ট্রানজিশন পয়েন্ট নিয়ে আসতে পারে, আমাদের লাইফে একটা ট্রানজিশন পয়েন্ট নিয়ে আসতে পারে। অপমানটা যেমন বিদুরের ক্ষেত্রে হয়েছিল, চরম অপমানিত হয়ে তিনি তীর্থ করতে গিয়ে, হ্যাঁ, আহ, ইয়া থেকে, মৈত্রেয় থেকে ভাগবত কথা শুনে মহাভাগবতে পরিণত হয়ে গেছে এবং ধৃতরাষ্ট্রকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন, ঠিক আছে? অঙ্গ তার সন্তানের দ্বারা উৎপীড়িত হয়ে তিনি রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। রামের জীবনেও ট্রানজিশন পয়েন্ট আসছে, ঠিক আছে? পাণ্ডবদের জীবনে ট্রানজিশন পয়েন্ট আসছে, বনবাসে যেতে হয়েছে। এই জিনিসগুলো তাদেরকে গ্লোরিফাইডই করছে আসলে, অ্যাকচুয়ালি কষ্ট পাইছে ঠিক আছে, বাট গ্লোরিফাইড হয়েছে। অপমান হচ্ছে আমাদের অতীত দুষ্কর্মের ফল, এটি অনুধাবন করুন। ইয়েস, আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই জগৎ আমার কাছে যা কিছু হচ্ছে এগুলো আমার দুষ্কর্মের ফল অ্যাকচুয়ালি, বরং তত্ত্ব অনুকম্পা সুসমীক্ষে মানব গুঞ্জন এবাত্ম প্রীতম বিপাক। আমার সাথে যা কিছু হচ্ছে ভগবানের অনুকম্পা, সেটা আমি অনেক কম পাচ্ছি। আমি পূর্বজন্মে যা যা কার্য করেছি এর থেকে বেশি দুর্ভোগ আমার হওয়ার কথা ছিল, কিন্তু ভগবান আমার প্রতি অনেক কৃপাময় বিধে আমি এগুলো অনেক কম পাচ্ছি। এই জন্য হৃদবাগ বপুরীর বিধান নমস্তে, কৃতজ্ঞতা পূর্বক যিনি কায়মন বাক্যে ভগবানকে প্রণাম নিবেদন করেন। জীবে তো মুক্তি পদে সদাইবাগ, সেই ব্যক্তি একমাত্র মুক্তির অধিকারী, একমাত্র, অনলি সেই ব্যক্তি মুক্তির অধিকারী। এই জন্য আমাদের সাথে যা কিছু হচ্ছে কর্মফল হিসেবে মেনে নিই, হ্যাঁ, কপালে ছিল, ঠিক আছে? তাহলে প্রশান্তি, ঠিক আছে? এটা কেন হইলো, আমার সাথে কেন হইলো, এরকম কেন করলো, দরকার কি টাইম লস করার ভাই? এত টাইম কোথায়? আয় উতাস করে টাইম না করে টাইমটা অন্য কিছু করে অনেক কিছু করে ফেলা যায়। আর কি কি করতে হবে, পয়েন্ট আরেকজন করুন। ক্ষমা করুন, ক্ষমা করুন এবং প্রবীর, প্রবীর, দুঃখ পোষণ করবেন। প্রবীর কই? প্রবীর সাহেব। হরে কৃষ্ণ প্রভু। হম, ক্ষমা করুন এবং ভুলে যান, দুঃখ পোষণ করবেন না। ওকে তো ক্ষমা করতে শিখতে হবে, এই গুণটা আমার মধ্যে একটু কম, এটা আমার মধ্যে নাই, এটা নিয়ে কথা বলতে একটু আনেজি লাগছে। কিন্তু আমি ভাগবত পড়ছিলাম, সময় আরো চতে ব্রাহ্মী লক্ষ্মী সৌরী যথা প্রভা। তো ক্ষমা গুণটা হচ্ছে কি, যে ব্যক্তি ক্ষমা গুণ অনুশীলন করে সে সূর্যের মতো প্রভাবশালী হয়। লক্ষ্মীশ্বরী যথা প্রভা। তারপর কি, সমানাম আশু ভগবান তুষ্যতে হরি ঈশ্বর। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, ভগবান তৎক্ষণাৎ তার প্রতি সন্তুষ্ট হয়, তৎক্ষণাৎ তার প্রতি সন্তুষ্ট হয়। দুঃখ পোষণ করবে না, কার সাথে কিছু হচ্ছে দুঃখ পোষণ করবে না। হ্যাঁ, করুন। তারপর যে আপনাকে অপমান করেছে তার প্রতি খারাপ মনোভাব পোষণ করবেন না। যে আপনাকে অপমান করেছে তার প্রতি খারাপ মনোভাব পোষণ করবেন না। কেউ আমাকে ক্ষতি করেছে, আমিও তার ক্ষতি করবো, ডোন্ট ডু দিস।
ঠিক আছে? আমাদের গোরাঙ্গ দর্শন সবসময় বলতো প্লিজ ডোন্ট কিপ এনি গ্রাফস টু এনিওয়ান। কারোর প্রতি বিদ্বেষ মনোভাব বজায় রাখবেন না। কেউ আপনাকে অপমান করেছে, আপনাকে ল্যাকফুল করেছে, ওকে ফাইন, লেট হিম গো। ঠিক আছে? কিন্তু আমাদের হেমরূপ প্রভু, আমাদের টিচার, উনি একটা কথা বলছিলেন, সবাই বলে ফরগেট এন্ড ফরগিভ, ভুলে যাও এবং ক্ষমা করে দাও, বাট উনি বলছেন আমি এটা বলি না, আমি বলি ফরগিভ বাট ডোন্ট ফরগেট। আমাদের হেমরূপ প্রভু বলতেন ফরগিভ বাট ডোন্ট ফরগেট, কারণ আমাদের ব্যক্তিদের নেচার গুলো মনে রাখা উচিত। তাহলে আমি পরবর্তীতে ওনার কাছ থেকে সাবধান থাকতে পারবো যে উনি এই ধরনের আচরণ করেন। ভুলে যাব, ক্ষমা করে দিব, কিন্তু ডোন্ট ফরগেট। ওনার ব্যাপারে সচেতন থাকতে হবে, ওনার সাথে ডিল করতে গিয়ে ভবিষ্যতে যেন এই সমস্ত প্রবলেম গুলো আর না হয়। ঠিক আছে? এবং তাকে ক্ষতি করার জন্য কখনো ভাববো না আমি তো এখানে আপনার জন্য প্রসাদ রেখেছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ গোপাল, বুঝতে পারছেন? ভবিষ্যতে তাকে ক্ষতি করার জন্য ভাববো না। ঠিক আছে? এবং প্রভুপাদ কোথাও বলছিলেন যে আমাদের জন্য মনোভাব এরকম হয়, কোন শত্রু যখন আমাদের গৃহে আসবে, আমার তার সাথে এমন আচরণ করা উচিত যেন সে শত্রুতা ভুলে যায়। যখন আমার গৃহে আসবে শত্রুটা, এমন ভাবে আচরণ করা উচিত যেন তার শত্রুত্ব মনোভাব সে ভুলে যায়, এমন ভাবে তাকে আপ্যায়ন করা উচিত। দেন এটি ক্ষুধের চেয়েও ভয়ানক মনের ক্যান্সার, নিদ্রা হারায়, রক্তকে বিষাক্ত করে। আর সারাদিন এগুলো নিয়ে চিন্তা করলে কি হবে? এটা করতে তো ভয়ানক। মনের ক্যান্সার, সারাদিন মাথায় এটা ঘুরবে আপনার, আপনি ঘুমাতে পারবেন না। এনজয় ম্যান। কারো কথা চিন্তা করে কেন জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিব? ঠিক আছে? জীবনের প্রত্যেকটা সময়কে এনজয় করেন, কঠিন পরিস্থিতিকে এনজয় করা যায়। এগুলো আমি এই জন্য বলতেছি, আমার লাইফে আমি এই সমস্ত জিনিসগুলো পার করে আসছি। ঠিক আছে? এনজয়, আমি কখনো কোনো কিছুর জন্য আটকায় থাকিনি। ঠিক আছে? আমার লাইফকে আমি আমার মতো করে এনজয় করেছি। হ্যাঁ, যখন মাঝে মধ্যে একটু 1-2 মিনিটের জন্য অনেক কিছু মনে পড়লে একটু হয়তো বা ক্লোজ কেউ থাকলে ওকে শেয়ার করেছি, বাট ওগুলো নিয়ে আমি সারাদিন পড়ে থাকি না। আমি আমার মতো আহ, মন দিয়ে জব করেছি, মন দিয়ে নৃত্য করেছি, আমি আমার মতো করে লাইফটাকে এনজয় করেছি। দেন অপমান দুগ্ধ ছটার মতো, এটিকে ক্রমাগত স্মরণ করে কোনো দুঃখ বাড়াবেন? ইয়েস, কেন দুঃখ পারবেন? এটাকে বারবার শ্রবণ করে, স্মরণ করে, তারপর মানব জীবন অতি ক্ষণস্থায়ী, অপচয় করবেন না, এটিকে বিজ্ঞতার সাথে ভগবানের জন্য ব্যবহার করুন। ইয়েস, টাইম ইজ ভেরি শর্ট। তো সুতরাং এগুলো নিয়ে ভেবে এত টাইম লস করার কোনো মানে হয়নি। এগিয়ে যান, পিছনে ফিরে তাকাবেন না। আমরা সবাই একটা দৌড়ের রেসে আছি। দৌড়ের রেস দেখছেন না? সবাই দৌড়াচ্ছে, যারা যারা একটু পিছনে তাকাবে হঠাৎ কে পড়ে যাবে। আর দৌড়ে রেসে প্রত্যেকটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। কয়েক সেকেন্ডের জন্য একজন ব্যক্তি ফার্স্ট হয়ে যায়, আরেকজন ব্যক্তি সেকেন্ড হয়ে যায়, আর পড়ে গেলে তো কথাই নেই। এই জন্য প্লিজ পিছনে ফিরে তাকাবেন না। ঠিক আছে? সামনের দিকে দৌড়াতে থাকেন, সময়টাকে ব্যবহার করেন। দেন উদ্বেগ বা শোক বন্ধ করতে যদি অসমর্থ হন, ধ্রুবের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করুন। ইয়েস, একসময় ধ্রুব ধ্রুব এরকম ভগবানের শরণ গ্রহণ করেছিলেন এবং তিনি প্রশান্ত হয়েছিলেন ভগবানের বাণীর শ্রবণ করে। আরেকজন করুন। আচ্ছা, আমরা আজকে এখানে রাখি। ঠিক আছে? আজকে আমরা এখানে রাখি, যতটুকু জানলাম ততটুকুকে কি করেন, ততটুকুকে প্রমন্ত্রণ করেন। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো পড়ব। আর কোনো প্রশ্ন? আমার ক্লাসে সবার প্রতি আমার একটা নির্দেশনা ছিল, আমার ক্লাসে ঢুকতে হবে হেডফোন দিয়ে। আমার ক্লাসের বাইরে কোনো পাবলিক যেন না শুনতে পারে। ঠিক আছে? দিদি বাবু কোথায়? উৎসাহ দিদি কোথায়? কোথায় তুমি, কোথায়? অনেকে মা আনমিউট বাবার করেন, সামনে আনমিউট করে বলেন। অনেকে মা বাবার সামনে লাউড স্পিকার দিয়ে শুনে, এখন আমরা কি নিয়ে আলোচনা করছি মা বাবা বুঝতে পারবে? আমরা তো অনেক প্রভু কিছু নিয়ে আলোচনা করছি, ও ভুল বুঝবে। প্রভু, এখানে আমি বড় হলো আছি, এখানে কেউ নেই, আর হেডফোন কানে আছে। ওকে, কারো কোনো প্রশ্ন? 1 মিনিট সময়। তবু আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে এরকম, মানে সৎ মানে কি এটা বুঝাতে গিয়ে আপনি বলেছেন কোনো কথা গোপন, মানে গোপন
করতে বলেছে কেউ, কিন্তু আমরা সেটা অন্যকে গিয়ে বললাম। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এক সিনিয়র, উনার নামে কেউ একজন মানে টাইপের কথা বলেছে। এখন আমি গিয়ে যদি উনাকে এই কথাটা বলি, সেক্ষেত্রে কি এটা অসৎ আচরণ হলো? তোমার যদি মনে হয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ওনাকে জানানো, যে কোন একদিন ব্যক্তি কি উনি ওই ব্যক্তি মানে উনাকে অ্যালার্ট করা দরকার, তখন তুমি বলতে পারো। কিন্তু তোমাকে কেউ গোপন কিছু শেয়ার করলো, একটা বিষয় হচ্ছে তোমাকে কেউ তোমার এমন কেউ কোনো ব্যক্তির বিষয়ে বললো যেটা তোমার মনে হলো যে না, এটা খুব অ্যালার্মিং, আসলে এটা উনাকে জানানো দরকার খুব দ্রুত। এটা থেকে একটা বড় বিপদ সংকেত, এই ব্যক্তিদের কোনো চিনতেই পারছে না। আরেকটা হচ্ছে কেউ তোমাকে বলে, প্রভু আমি আপনাকে একটা গোপন কথা শেয়ার করি, প্রভু আমি এরকম একটা প্রবলেমে ভুগছি, আমি কাউকে বলি না এই বিষয়ে। দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে না, বুঝা গেল? ঠিক আছে। সূক্ষ্ম পার্থক্য। আরেকটা আরেকটা কোশ্চেন হচ্ছে, প্রভু সকল পরিস্থিতিতে সকলের প্রতি বিরক্ত হন। এই সাপোজ কিছুদিন আগে যে রাধা মাধব একটা ঘটনা ঘটে গিয়েছিল, এখানে একটা প্রভু কিন্তু কবির মিউট করো তো। হ্যাঁ প্রভু, হ্যাঁ বলো বলো। বলছিলাম যে মানে সকল পরিস্থিতিতে মানে সকলের প্রতি বিনীত হন, মানে এই জিনিসটা তো মানে সম্ভব না। যখন সকলের প্রতি দেখা যাচ্ছে মানে আমার অধিকার কেউ হরণ করছে, সেক্ষেত্রে তো আমাকে মানে নিতে হবে। না না, প্রশ্নটা কি? সকলের প্রতি কি বললে? খুব বিনীত বল। সকল পরিস্থিতিতে সকলের প্রতি বিনীত হন, এরকম একটা লাইন ছিল, মানে এখানে পড়েছিলাম আর কি। তো ওইটাই তো প্রবলেম হচ্ছে, সকলের প্রতি বিনীত হতে না পারার পর কারণে তো এত বড় মূল্যটা দিতে হচ্ছে ওদেরকে এখন। ঠিক আছে, ও আচ্ছা। ওদের ভিডিওতে যখন ওদের উদ্যোক্তগুলি প্রচার পাচ্ছে, তখন মানুষ মনে করতেছে যে ওরা কি করতেছে। কিন্তু ওরা যদি ওই জায়গায় বিনীত আচরণ করে জিনিসটাকে প্রবলেম বিনয়ের সাথে সলভ করতে, তাহলে তো প্রবলেম গুলো হতো না। দর দর মার মার কাট কাট না করে ইয়েস, আর হ্যাঁ ঠিক আছে ব্রো। সবাই তো ওদের উদ্যোক্তগুলি দেখতেছে, এই জন্য আমাদের আচ্ছা, বুদ্ধিমান হতে হবে। একজন সাধুকে এরকম উদ্যোক্ত তো মানায় না। ইয়েস। তো বলছিলাম মানে ধরো কোনো আমার অধিকার কেউ ধরো না হরণ করছে, সেক্ষেত্রে মানে আমাদের কি প্রোটেস্ট করা উচিত কি? অবশ্যই প্রোটেস্ট করতে হবে, ফাইট করতে হবে, বাট উইথ উইথ ইন্টেলিজেন্স, শারীরিক কসরত দেখিয়ে না। বুঝতে পারছে? ইন্টেলিজেন্স। হ্যাঁ প্রভু। যুদ্ধ অনেক রকমের আছে, উইথ ইন্টেলিজেন্স অনেক ধরনের প্রসেস আছে না। হ্যাঁ ওকে প্রভু। এখন আমি একজন সাধু, আমি যদি একটা খড়গ নিয়ে বেরিয়ে যাই কেমন হবে? সুন্দর লাগবে দেখতে? না। বুঝতে হবে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। জয় জগৎ, শিল প্রভুপাদ কি জয়।